যে খবর পাওয়া যাচ্ছে আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আসছেন এবং যোগা দিবস পালিত হতে চলেছে রেড রোডের বুকে। যেখানে মুসলমানদের যে ঈদের নামাজ, সেই ঈদের নামাজ একদিনের জন্য করতে দেওয়া হয়নি, তখন বলা হয়েছিল সেটা ব্রিগেড ময়দানে করতে হবে। এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। আপনার প্রতিক্রিয়া কি? দেখুন ৫ তারিখ থেকেই বিষয়টা খুব স্পষ্ট হয়ে গেছিল যে এই সরকার এরা ক্ষমতায় যখন আসলো এরা ভোটের আগে এদের একটা অন্যরকম রূপ দেখতে পেয়েছিলাম আমরা। ঠিক ৪ তারিখ বিকেল হতে না হতে ৪ তারিখের ফলাফলটা প্রকাশ হতে না হতে বা ফলাফল সম্ভাব্য বোঝা যাওয়ার পর থেকেই এদের আচরণটা অন্যরকম হয়ে গেছে মানুষের প্রতি। যদি আমরা শুধুমাত্র এখানে রেড রোডের ব্যাপার নিয়ে না, আমরা এখানে আরো অন্যান্য যে বিষয়গুলো এখন চলছে বর্তমানে, যে বিষয়গুলো খুব ট্রেন্ডিং বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে হতে পারে, বা সেটা আমরা চাকরি দুর্নীতির বিষয় থেকে শুরু করে হতে পারে, নতুন ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার বিষয়, সবকিছুতে আমরা দেখছি এদের কথাগুলো ভোটের আগে অন্যরকম ছিল, ভোটের পরে গিয়ে কথাগুলো অন্যরকম হয়ে গেছে। তো ভোটের আগে এরা একটা সেকুলার সেকুলার স্বাস্থ্য মানুষের বিশ্বাস জয় করার চেষ্টা করতো, একটা সেকুলার ব্যাপার, মানে সাংবিধানিক, হ্যাঁ সংবিধানের নিয়ম মেনে সবকিছু হচ্ছে, সাংবিধানিকভাবে সবকিছু হচ্ছে, সেই ব্যাপারটা যেটা ছিল, যেটা মানুষের মন জয় করার জন্য ছিল, ভোটের আগে ব্যাপারটা ছিল, ভোটের পর জিনিসটা খানিকটা টলমলো হয়ে গেছে। এবং সরকারের কাছ থেকে যেটা একেবারে কাম্য না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিসগুলো দেখে দেখে ফেড আপ হয়ে গেছিল, মানুষ বিরক্ত হয়ে গেছিল বলেই মানুষ এমন একটা জায়গা চেয়েছিল, মানুষের ভরসায় হয়েছিল, মানুষ বিশ্বাস করেছিল যে হয়তো কোথাও একটা গিয়ে এই সরকার নিরপেক্ষভাবে কাজ করবে, সরকার এসে হয়তো মানুষ যে দিনগুলো দেখতে চাইছিল, মানুষের মধ্যে যেই যেই সমস্যার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছিল, সেই সমস্যার সমাধানগুলো আসলে হবে। তো এখন দেখতে পাচ্ছি বিষয়টা, ছবিটা পুরো উল্টে গেছে, ছবিটা উল্টে পাল্টে গেছে, উল্টে পাল্টে গিয়ে এখন মনে হচ্ছে যে ভোটের আগে যে কথাগুলো যারা বলতো, যে নেতা মন্ত্রীগুলো ভোটের আগে মিষ্টি মিষ্টি ভাষায় বলেছিল যে না সবাই আমাদের জন্য সমান, আমরা তো সবার জন্যই কাজ করতে চাই, এখন দেখা যাচ্ছে যে ঠিক ভোটটা রেজাল্টটা ঠিক হয়ে গেল, রেজাল্ট হওয়ার পরে কি হচ্ছে যে না, রাস্তা যানজট শুধুমাত্র ঈদের নামাজে হচ্ছে, যোগাসন বা যোগ ব্যায়ামের জন্য যখন ৭ দিনের জন্য রাস্তা বন্ধ, তখন রাস্তা যানজট হচ্ছে না। এবার বিষয়টা নিয়ে তো আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক, বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনার বিষয়টা এটা হলো যে যেই লোকগুলো অবশ্যই রাস্তা নামাজের জন্য আমি মানছি, হয়তো রাস্তা যানজট হচ্ছে, সেটা ব্রিগেডের মাঠে হলে খুব ভালো কথা, অবশ্যই সব ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য একটা জাতীয় সড়ক আটকাবে বা যে কোনো মেন রোডস গুলো ব্লক হবে, যানজটের অসুবিধা হবে, যাওয়া আসার অসুবিধা হবে, কখনো সেটা কাম্য না। কিন্তু সেটা সব দিক থেকেই আমরা সমানভাবে আমাদেরকে মানতে হবে। যে যোগ ব্যায়ামের জন্য যে অনুষ্ঠানটা হচ্ছে, সেটা তো প্রধানমন্ত্রীকে দিয়েও ব্রিগেডের ময়দানে করা যেত, প্রধানমন্ত্রীকে দিয়েও অন্য কোনো জায়গায় করানো যেত। প্রধানমন্ত্রী আসছেন বলে সাধারণ মানুষের জন্য রাস্তা ব্লক করে, সাধারণ মানুষের হয়রানি করে রাস্তা ব্লক করে, যেই রেড রোডের নামাজ ১ ঘন্টা নামাজে যেখানে সমস্যা হতো, সেই রেড রোডকে ৭ দিনের জন্য ব্লক করে দেওয়া হয়েছে। অবশ্যই সাধারণ মানুষ এখানে কথা বলবে, আমরা মানুষরা এখানে কথা বলবো, কারণ আমরা নিরপেক্ষভাবে জিনিসগুলোকে দেখতে চেয়েছিলাম। আমরা চাইনি কোনো দিক থেকে পক্ষপাতিত্ব করতে। একটা সরকার ছিল, তারা একটা পক্ষপাতিত্ব করতো, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, আবার একটা সরকার এসে তারা আবার একটা পক্ষপাতিত্ব করবে, মানুষ আবার প্রত্যাখ্যান করতে গিয়ে মানুষ ভুলবে না, কারণ মানুষ সবার শেষ কথা, সংবিধান সবার শেষ কথা, আইন সবার শেষ কথা। মানুষ দেখতে পাচ্ছে পক্ষপাতিত্ব কোন দিকে যাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে ফলাফলের আগে কিভাবে বক্তব্য রাখা যেত, ফলাফলের পরে কিভাবে বক্তব্য রাখা হচ্ছে। দিলীপ ঘোষ সরাসরি খোলামেলা প্রকাশ্যে বলছেন যে নামাজ পড়তে হলে পাকিস্তানে গিয়ে নামাজ পড়ো। তাহলে দিলীপ ঘোষের নেতারা, যারা মন্ত্রী হচ্ছেন, যারা সরকারে যারা ক্যাবিনেট তৈরি করবেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি, পশ্চিমবঙ্গ কিভাবে চলেছে, বাঙালিরা কিভাবে মিলেমিশে এসছে, সাংবিধানিক পদ্ধতিতে কিভাবে সবকিছু থেকেছে, বাঙালিরা কিভাবে মিলেমিশে সম্প্রীতির বার্তা সবসময় দিয়েছে, এই বিষয়গুলো এখন মাথায় রেখে কাজ করা দরকার সরকারের। কারণ সরকার হয়ে যাওয়া মানে একটা খুব দায়িত্বপূর্ণ ব্যাপার, দায়িত্বের ব্যাপার। সরকার হয়ে যাওয়া মানে অনেক দায়িত্ব বহন করে, যে কোনো শুধুমাত্র সরকার না, যে কোনো মন্ত্রী হয়ে যাওয়া মানে একটা দায়িত্ব বহন করা। আমি একটা সাংবিধানিক দেশের, একটা সাংবিধানিক রাজ্যে সংবিধানকে শপথ করে যখন আমি মন্ত্রী হচ্ছি, তখন আমার মুখে যা আসলো আমি বলে দিলাম, আমি নামাজ পড়তে হলে পাকিস্তানে গিয়ে নামাজ পড়ি, এই কথাগুলো বলা যায় না। অতএব নেতা মন্ত্রী যারা মন্ত্রী হচ্ছেন, সরকারের কাছে আমার এটাই উপদেশ থাকবে বা সরকারের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে এমন কোনো বক্তব্য রাখবে না যেটা সম্প্রীতিকে নষ্ট করে, যেটা ঐক্যতাকে নষ্ট করে, যেটা পশ্চিমবঙ্গের সাংবিধানিক গঠনটাকে নষ্ট করে। কারণ আমরা জানি যে এই বিষয়গুলোকে কাটানোর জন্যই মানুষ আপনাদেরকে নিয়ে এসে, মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে নিয়ে এসে। অতএব মানুষের মনের মধ্যে আঘাত দিয়ে, মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করে এইভাবে আপনারা রাজনীতিটা করবেন না। সবাইকে সমানভাবে দেখুন। রাস্তা ব্লক করতে হলে সবকিছুর জন্য রাস্তা ব্লক হয়, রাস্তাগুলোকে খোলা রাখুন, পরিষ্কার রাখুন, সবাইকে সমানভাবে বাঁচতে দিন। পশ্চিমবঙ্গের মানুষকে, বাঙালিদেরকে সঠিক সুস্থ একটা পশ্চিমবঙ্গ দান করুন, তাহলেই মানুষ মনে রাখবে সবকিছু।
আরেকটি প্রসঙ্গ যেটা মহিলাদের মুখে মুখে চর্চিত, যে অন্নপূর্ণা ভান্ডার কি একটা রহস্যে পরিণত হয়েছে। কারণ বলা হচ্ছে যে ৭৯ লক্ষের টাকা ছাড়া হলো, কিন্তু দেখা যাচ্ছে একটি পাড়ার মধ্যে হয়তো একজন মহিলা টাকা পেয়েছেন, বাকিরা টাকা পাননি। তবে কি আদৌ ৭৯ লক্ষ মানুষ পাচ্ছে, মহিলারা পাচ্ছে সে টাকা, নাকি ভবিষ্যতে পাবে, এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। হ্যাঁ, বিষয়টা রহস্যজনক সেটা ফর্ম ফিল আপ থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ফর্ম ফিল আপ, অবাঞ্ছিত ফর্ম ফিল আপ, যে ফর্ম ফিল আপের মধ্য দিয়ে মানুষকে হয়রানির একটা অনুদান, সরকারি অনুদান বা সরকারি ভাতা কারা, এইসব ফর্মগুলো কারা ফিল আপ করে, যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যারা সঠিকভাবে শিক্ষা পায়নি, যাদের রুজি রোজগার ঠিক জায়গায় নেই, যাদের কর্মসংস্থান ঠিক জায়গায় নেই, তারাই অবশ্যই এখানে আসবে। নিশ্চয়ই যারা আইটি কর্পোরেটে বা আইটি সেক্টর যারা কাজ করে তারা নিশ্চয়ই অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করতে আসবে না। এবং এটা নিয়ে সমালোচনা হতে দেখা দিয়েছে, সরকার পক্ষের তাদেরকে সমালোচনা করছেন সরকার পক্ষের লোকরা বা সমর্থকরা, যে ৩,০০০ টাকার জন্য ১২ পাতা ফর্ম তো ফিল আপ করতেই হবে। কেন করবে? ৩,০০০ টাকার জন্য ১২ পাতা ফর্ম কাদেরকে তো তোমরা ফিল আপ করেছো সেটা তোমরা দেখো। তোমরা তো ৩,০০০ টাকার জন্য শিক্ষিত সমাজের বা যারা খুব প্রতিষ্ঠিত বা যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেই সমাজের, সেই সম্প্রদায়ের মানুষ তো অন্নপূর্ণা ফর্ম ভরছে না। যারা ফর্ম ভরছে তারা একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যাদের কর্মসংস্থান ঠিকঠাক নেই, যারা সঠিক সুযোগ পায়নি, শিক্ষার সুযোগ পায়নি, তারাই আজকে ফর্মগুলো ভরছে। তো এখানে বিষয়টা হলো যে, প্রথম কথা, এই সরকারই এসে বলেছিল ভাতা নয় চাকরি চাই, ভাতা নয় চাকরি চাই বলে এই সরকার মানুষকে ভুল বুঝিয়েছে। এখন সরকার ক্ষমতায় আসার পর এই সরকার দ্বিগুণ হারে ভাতা দিচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা, দ্বিগুণ হারে ভাতা দিচ্ছে। আমি চাই প্রত্যেকটা মানুষ ভাতা পাক, প্রত্যেকটা মহিলারা ভাতা পাক, মহিলারা যেই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে তারা ভোট দিয়েছেন তারা পাক। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষাটা কি আদৌ সরকার পূরণ করতে পারছে কিনা, এটা একটা বিশাল বড় প্রশ্ন এখানটায়। কারণ আমি যতদূর শুনছি, যেভাবে জনকল্যাণ শিবির নাকি একটা হচ্ছে, সেটা পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে, মানুষকে ঠিকভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এবং মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিভিন্ন ক্যাম্পগুলোতে গিয়ে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। মানুষ ফর্ম ফিল আপ কিভাবে করবে, মানে সরকারি অনুদানগুলো, সরকারি প্রকল্পগুলো যেন কেমন একটা হয়ে গেছে। নেতা মন্ত্রীরা প্রকাশ্যে এসে বলছে যে বিউটি পার্লারে যাওয়ার জন্য টাকা দেওয়া হয় না সরকারি অনুদানে। তাহলে মানুষকে বারবার অপমান করা হচ্ছে, মানুষকে বারবার অসম্মান করা হচ্ছে। এনারা আগে মানুষকে অপমান করেছিলেন যে ভাতার জন্য পশ্চিমবঙ্গবাসীরা বিক্রি হয়ে গেছে, এখন এনারা আবার সেই ভাতা নিয়ে পশ্চিমবঙ্গবাসীদেরকে এনারাই অপমান করছে। তাহলে বারবার মানুষকে অপমান হচ্ছে, এই জিনিসগুলো দেখতে খারাপ লাগছে। পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হিসেবে দেখতে খারাপ লাগছে, বাঙালি হিসেবে এই জিনিসগুলো দেখতে খারাপ লাগছে। হকার উচ্ছেদ নিয়ে কি প্রতিক্রিয়া তোমার? কারণ আমরা দেখেছি যে গতকাল মল্লিকপুরে একটি ঘটনা ঘটেছে, হকার উচ্ছেদ হয়েছে, সেখানে তুমি গিয়ে প্রতিবাদ করেছিলে। কি প্রতিক্রিয়া? হ্যাঁ, আমি নিজেই মল্লিকপুরের বাসিন্দা, আমি নিজেই মল্লিকপুরের মেয়ে, মল্লিকপুরেই আমার বাড়ি। তো হকার উচ্ছেদ নিয়ে আমি ওই জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। এবং বিষয়টা হলো যে, যেভাবে হকার উচ্ছেদগুলো হচ্ছে, একটা সাধারণভাবে একটা নোটিশ দিয়ে দিচ্ছে এত তারিখের মধ্যে স্টেশন খালি করে দিতে হবে, এভাবে হয় না। একটা যখন কোনো একটা জায়গা, সেটা সরকারি জায়গায় হোক না কেন, যখন কোনো একটা জায়গায় দীর্ঘদিন ধরে মানুষ যখন সেখানে বসবাস করছে, সোল পারপাস অফ লাইভলিহুড, সোল আর্নিং অফ লাইভলিহুড, মানে সেই জায়গাটা থেকেই মানুষরা করে খাচ্ছে, সেখান থেকেই মানুষরা দুমুঠো ভাত জোগাড় হচ্ছে। সরকারের প্রথম কথা, আমাদের আর্টিকেল 12 এর সংবিধান আর্টিকেল 12 এর যে স্টেটের ডেফিনেশন গুলো বলে দেওয়া আছে, তার মধ্যে রেলও একটা স্টেটের আন্ডারেই পড়ে। এবং সেই রেলের আন্ডারে যখন কোনো মানুষ থাকছে, মানুষ যখন সেখানে আশ্রয় নিচ্ছে, তাহলে তার মানে আমাদেরকে ধরে নিতে হবে সেটা স্টেটের আন্ডারে আশ্রয় নিচ্ছে। এবং সেই স্টেটের কোথাও একটা গিয়ে দায়িত্ব থাকছে, বা স্টেটের কোথাও একটা গিয়ে অব্লিগেশন থাকছে, যে সাধারণ মানুষ যেখানে আছে, সাধারণ মানুষের প্রতি দায়িত্ব স্টেটের একটা থেকে যায়। এবং এখানে দেখতে হবে আমাদের বিষয়টা, যে প্রশাসন সঠিক নিয়ম মেনে হকারদেরকে উচ্ছেদ করছে কিনা। যে হকারগুলো, যে মানুষগুলো রেলের জায়গাতে করে খাচ্ছে বহুদিন থেকে, দীর্ঘদিন থেকে, কেন করে খাচ্ছে? কারণ কোথাও একটা গিয়ে রাষ্ট্র তাদেরকে কর্মসংস্থান দিতে পারেনি, কোথাও একটা গিয়ে রাষ্ট্র তাদের ব্যবস্থা করে দিতে পারেনি, রাষ্ট্র তাদেরকে ছাদ দিতে পারেনি, রাষ্ট্র তাদেরকে শেল্টার দিতে পারেনি। রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা প্রকাশ পায় আমাদের। এই যে আমরা যে দেখছি এখন, আজকে আমরা অনেকে বলছেন অনেক কথা, যে না আমাদেরকে তো এদেরকে তুলতে হবে, হোয়াট ইজ ইললিগাল, দ্যাট ইজ ইললিগাল, অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছি। কিন্তু বিষয়টা হলো, আমরা এই ইললিগাল লোকগুলোকে দেখতে পাচ্ছি কেন? ইললিগাল লোকগুলোকে দেখতে পাচ্ছি বিকজ দ্যাট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট, সরকারের ব্যর্থতা। অতএব সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য আমি জাস্ট মানুষগুলোকে মুছে দিলাম, মানুষগুলোকে সরিয়ে দিলাম, আমি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম, তারপরে মানুষগুলো না খেয়ে মরলো, প্ল্যাটফর্মের বাইরেই ডেড বডি পড়ে আছে, মানুষগুলো না খেতে পেয়ে। এইরকম দেশ তো আমরা দেখতে চাই না, এরকম সরকার তো আমরা দেখতে চাই না। সব থেকে বড় কথা, আমরা যে ইকোনমি ফলো করি, আমরা যে সোশ্যালিস্ট ইকোনমি, আমাদের যে সমাজতান্ত্রিক অর্থনীতি, সেই সমাজতান্ত্রিক অর্থনীতিতে এভাবে মানুষকে মেরে দিয়ে উন্নয়ন করে দেওয়া যায় না। আমাদের সমাজতান্ত্রিক অর্থনীতির কথা আমাদের সংবিধান বলেছে, সেই সংবিধানকে অমান্য করে সেই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, এবং সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা কাকে দিয়ে করতে হয়? সমাজে যারা সব থেকে নিম্ন বর্গের মানুষ, তাদেরকে সাহায্য করে, তাদেরকে শক্ত করে, তাদেরকে মজবুত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। এবং এই সমাজতন্ত্র কোনো সরকার হঠাৎ করে আসলে বলতে পারে না আমরা সমাজতন্ত্র মানি না। কারণ সরকার এসে আমরা দেখতে পাই, কেন্দ্র সরকার যেভাবে আম্বানি আদানিদের
ওপর সরকারের করুণা, সরকার যেভাবে আম্বানি আদানিদের সাপোর্ট করে, আম্বানি আদানিদের প্রমোশন করে যাচ্ছে, সেই জায়গায় সাধারণ মানুষকে শুষে নিচ্ছে, সাধারণ মানুষকে পেটে লাথি মারছে, সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে। এভাবে সরকার একটা কাজ করা যায় না। এবং সাধারণ মানুষের পাশে কারা থাকবে? সাধারণ মানুষের পাশে আমরাই থাকবো। আমাদের সাধারণ মানুষকে পাশে থাকতে, কারণ আজকে এদের উচ্ছেদ হচ্ছে, কালকে গিয়ে সরকার আবার যে কোনো মানুষকে উচ্ছেদ করতে পারে, কালকে গিয়ে সরকার যে কোনো আইন বার করতে পারে, যে কোনো মানুষের উপর অত্যাচার হতে পারে। তাহলে সরকারের যখন যখন মানুষের উপর অত্যাচার হচ্ছে, কারণ সরকার আমরা নিয়ে আসি মানুষের ভালোর জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। এবং এখানে আমরা একবারও বলছি না যে হ্যাঁ বেআইনি ভাবে সারা জীবন এরা থেকে যাবে, আমরা সেটা বলছিও না। আমরা বলতে চাইছি একটা বিকল্প ব্যবস্থা মানুষকে করে দেওয়া হোক। সেই বিকল্পের দায়িত্ব কিন্তু সরকারের। সেই বিকল্পটা সরকার যদি করে দেয়, তারপরে তারা মানুষকে তুলুক, মানুষকে উচ্ছেদ, এই যে উচ্ছেদ কথাটা আমরা বলছি, উচ্ছেদ কথাটা কোথাও একটা গিয়ে খুব আপত্তিজনক একটা কথা। কারণ দীর্ঘদিন ধরে তারা সেখানে করে খাচ্ছে, দীর্ঘদিন ধরে সেটা তাদের কর্মসংস্থান। যেমন আমাদের প্রত্যেকের কর্মসংস্থান আছে, তাদেরও একটা কর্মসংস্থান আছে। অতএব আমাদেরকে এই মানুষগুলোকে নিয়ে ভাবতে হবে। এই বর্গের মানুষগুলোকে নিয়ে আমরা ইগনোর করতে পারি না, এই বর্গের মানুষগুলোকে আমরা ভুলে যেতে পারি না। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই বর্গের মানুষগুলোকে নিয়ে ভাবা। অতএব এদেরকে একটা ব্যবস্থা করে দাও, এদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দাও, বিকল্পের ব্যবস্থা করে দাও, তারপরে এদেরকে শিফট করাও। উচ্ছেদ কথাটা আমরা ব্যবহার এই জন্য আপত্তি যে এদেরকে সঠিক ব্যবস্থা করিয়ে দেওয়া দরকার, এদেরকে আশ্রয় দরকার, সঠিক আশ্রয় দাও, তাহলে সেটা সরকারের, আমি মনে করি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এটা। অতএব এইভাবে মানুষগুলোকে মুছে দেওয়া যাবে না, মানুষগুলোকে তুলে দেওয়া যাবে না, মানুষগুলোকে এইভাবে অত্যাচার করা যাবে না মানুষগুলোর উপরে। সেই নিয়েই আমরা বলছি এবং আমরা আগামী দিনেও বলবো। এবং যেখানে যেখানে উচ্ছেদ হচ্ছে সেখানে সেখানে মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আমাদের মানে সাংগঠনিক দিক থেকে হোক বা ব্যক্তিগতভাবে যে কোনো দিক থেকে হোক, মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আশা করছি যতটা পারবো মানুষের মানে পাশে থাকার চেষ্টা করবো, এইটুকুই বলতে পারি। সে আইনি সহযোগিতা করে হোক বা যেভাবে হোক, মানুষের পাশে থাকার চেষ্টা করবো।